জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপরে যে হুমকিগুলো এসছে সেটা বর্তমানে নিরাপত্তা পর্যায়ে চলে গেছে। আমাদের সীমান্তে যে ধরনের মানুষকে হত্যা করা হচ্ছে ভারতের পক্ষ থেকে, সে বিষয়ে বিগত সরকারগুলো কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। এই ধরনের পরিস্থিতিতে শুধু এটা নিরাপত্তাজনিত হুমকি নয়, বাংলাদেশের জন্য এটা অস্তিত্বের হুমকি হিসেবে আসছে। বিভিন্ন ধরনের সংস্কার কমিশন করা হয়েছে, তবে জাতীয় নিরাপত্তা বা নিরাপত্তা খাতের উপরে কোনো সংস্কার কমিশন বা কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমরা দেখতে পাই নাই। জাতীয় নিরাপত্তার কোনো কৌশলগত নীতিমালা প্রণয়ন করা হয় নাই, এবং যখন জাতীয় নিরাপত্তার কৌশলগত নীতির কথা আমি বলছি, সেটা শুধু সশস্ত্র বাহিনীর হাতে অন্তর্ভুক্ত নয়। এখানে নানাবিধ জাতীয় সংস্থা অন্তর্ভুক্ত থাকে এবং জনসম্পৃক্ততা থাকে। সেদিকে আমাদের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। একই সাথে আমাদের নিরাপত্তা বাহিনীর জন্যে জাতীয় প্রতিরক্ষা যে নীতিমালা প্রণয়ন করার প্রয়োজন, সেটা আমরা এত বছর পরে এখন পর্যন্ত করতে পারি নাই। কাজে সেদিকে আমাদের দৃষ্টিপাত করার প্রয়োজন আছে। এরপরে যে বিষয় আমি উল্লেখ করতে চাই, নিরাপত্তাকে তিনটি খাতে ভাগ করা যায় এবং বাংলাদেশের জন্য সেটা প্রচলিত। প্রথমে আসে অপ্রচলিত যে নিরাপত্তার খাতগুলো আছে। সব কিছু এখানে উল্লেখ করা সম্ভব হবে না সময়ের কারণে, তবে কয়েকটা বিষয়ে বাংলাদেশ বড় ধরনের ঝুঁকিতে আছে। তার প্রধানত হলো পানি নিরাপত্তা। আমরা সকলে জানি যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় রিভারাইন ডেল্টা। কাজে পানির সম্পদ বা পানির প্রবাহ আমাদের জন্যে মানবদেহে রক্তের প্রবাহ যেরকম গুরুত্বপূর্ণ, একইভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের যে পানির বর্তমানে সমস্যাগুলো আছে আভ্যন্তরীণভাবে এবং আন্তঃরাষ্ট্রীয় যে নদী প্রবাহের ক্ষেত্রে যে ধরনের সমস্যাগুলো আছে, সেগুলো যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে আমরা পানি নিরাপত্তার জন্যে বড় ধরনের হুমকিতে পড়তে পারি। একই সাথে বলতে চাচ্ছি যে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপরে যে হুমকিগুলো এসছে সেটা বর্তমানে নিরাপত্তা পর্যায়ে চলে গেছে। আমরা জানি যে আইপিসিসির প্রতিবেদনে বলা হয়েছে যে বঙ্গোপসাগরে 1 মিটার যদি পানি স্তর বৃদ্ধি পায়, তাহলে বাংলাদেশের 17 ভাগ জমি সমুদ্রে তলিয়ে যাবে। এবং সেখানে এটা বলা হয়েছে যে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এটা 50 সালের পরে যে কোনো সময় এটা শুরু হবে এবং হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের ভিতরে 3 থেকে 4 কোটি জলবায়ু উদ্বাস্তু এখান থেকে সৃষ্টি হবে। এই ধরনের পরিস্থিতিতে শুধু এটা নিরাপত্তাজনিত হুমকি নয়, বাংলাদেশের জন্য এটা অস্তিত্বের হুমকি হিসেবে আসছে। এ বিষয়ে আমরা কতটুকু উপলব্ধি করতে পারছি বা এ বিষয়ে আমরা কী আমরা বন্দোবস্ত করছি, সে বিষয়ে আমরা কোনো সঠিক পদক্ষেপ নিয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি না। এর আগে একজন বিজ্ঞ একটা নিরাপত্তার সমস্যার ভিতরে চলে গেছে। কাজে রোহিঙ্গা সমস্যার সমাধানে আমাদের আশু দৃষ্টি দিতে হবে, যাতে খুব শীঘ্রই এ ব্যাপারে আমরা সমাধান করতে পারি। আমাদের খাদ্য সমস্যাটার যে পরিবর্তন আসছে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে, তার কারণে আমাদের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বড় ধরনের সম্ভাবনা দেখা দিয়েছে। এ বিষয়ে আমাদের এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের সীমান্তে যে ধরনের মানুষকে হত্যা করা হচ্ছে ভারতের পক্ষ থেকে, সে বিষয়ে বিগত সরকারগুলো কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। বর্তমান সরকারের আসার পরেও কোনো জোরালো ভূমিকা এই বিষয়ে রাখা হয় নাই। কাজে অব্যাহতভাবে বাংলাদেশের নাগরিকদের ভারতীয় বিএসএফ হত্যা করে চলেছে। সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে তার নাগরিকের সুরক্ষা প্রদান করা। আমরা যদি সেটা করতে ব্যর্থ হই, তাহলে সরকারের তার কাজের একটা বড় ব্যর্থতা চলে আসে। আমাদের উচিত হবে আমাদের বর্ডার ব্যবস্থাপনায় যে ধরনের অব্যবস্থাপনা আছে,
সেটাকে পরিবর্তন করে আমাদের নাগরিকদের সুরক্ষা প্রদান করা। এরপরেই দৃষ্টিপাত করতে চাচ্ছি যে আন্তঃরাষ্ট্রীয় বেশ কিছু নিরাপত্তাজনিত হুমকির মুখে বাংলাদেশ আছে বা ট্রান্সন্যাশনাল থ্রেটস। সেখানে প্রথমে বলতে চাই যে বাংলাদেশ একটা মাদক পাচারের রুটের ভিতরে চলে এসছে। বাংলাদেশে দিয়ে বড় ধরনের মাদক পাচার হচ্ছে, তার বহুল অংশ বাংলাদেশের ভিতরে রয়ে যাচ্ছে, যার কারণে মাদক সমস্যাটা আমাদের সমাজে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানব পাচারের সংখ্যাটা অনেক অংশে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের ভিতর দিয়ে পাচার করা হচ্ছে, অর্থাৎ স্মল আর্মস ট্রাফিকিংয়ের যে একটা রুট হিসেবে বাংলাদেশ চিহ্নিত হয়েছে, সে বিষয়ে আমাদের দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে। আমরা বলতে চাচ্ছি যে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বা প্রচলিত নিরাপত্তার ক্ষেত্রে যে ধরনের প্রস্তুতি বাংলাদেশের থাকা দরকার, তা অনেক অংশে আংশিকভাবে থাকলেও সম্পূর্ণভাবে আমরা এখনো সেগুলো করতে পারি না।